স্যার ও তো খুবই সাদাসিধে ভালো ছেলে ছিল। কবে থেকে কাজ করছিল এখানে? গত 1 মাস ধরে রাজস্থান থেকে এসেছিল, খুব পরিশ্রমী ছিল। স্যার ও তো শহরে কাউকে চিনতও না। এ কোথায় যাচ্ছিল ডেলিভারি করতে? কোথাও নয় স্যার, আজ তো ওর ছুটি ছিল, ওই জন্য আমার বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিল। আচ্ছা, ওর বাড়ির অ্যাড্রেস দিতে পারবেন? স্যার ওর বাড়ির অ্যাড্রেস তো নেই, ও এই দোকানেই শুতো। আচ্ছা, জিনিসপত্র কিছু? স্যার এই ওর একটা বাক্স আছে। এটা? স্যার, এই লোকটার বক্স আর সবকিছু চেক করলাম, তাতেই সার্কাসের প্যাম্পলেট ছাড়া কিছুই পেলাম না। হয় ও সার্কাস খুবই পছন্দ করত, না হলে নিজের ফ্রি টাইমে প্যাম্পলেট বানিয়ে টাকা রোজগার করত। এটা এমন একটা মার্ডার যাতে কোনো সাসপেক্টই নেই। আচ্ছা, বিবেকের মতো এই ধরনের গরিব লোকদের মেরে কার কি লাভ হতে পারে? সেটাই তো। আর ওদিকে সূচি, দ্বিতীয় মার্ডার, যারা সন্দেহের তালিকায় অগণিত, তাদের মধ্যে যে কেউ গাড়ির সামনে গিয়ে গুলি করে মারতে পারে সূচিকে। না বস, আই এম সরি বাট আমি তোমার সঙ্গে একমত হতে পারছি না। কোন কথা? সেটা এই যে কেউ একে পাশ থেকে গুলি করেছে। তার মানে? স্যার তার মানে এটা। আরে এটা তো রাইফেলের গুলি। হ্যাঁ স্যার, আর এই গুলিটা সূচির গলায় এদিকে এখানটা আটকে ছিল। গুলি রাইফেল থেকে চললে তো অনেক দূর থেকে চালানো হয়েছে। হ্যাঁ একদম ঠিক, দূর থেকেও আর উঁচু থেকেও, এইসব আমি বলছি। এই দেখো বস, 50 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে সূচিকে গুলি করা হয়েছে। গুলি এখান থেকে এসেছে, কারের কাঁচের জানলা ভেঙেছে আর গিয়ে এর গলায় লেগেছে। এই গুলি যে অ্যাঙ্গেল থেকে চলেছে ডক্টর, কত দূর থেকে চলেছে এই গুলিটা? এই ধরো 70 ফিট দূর থেকে। তার মানে কোনো উঁচু বিল্ডিং থেকে চালানো হয়েছে। সে তৈরি হয়ে বসেছিল বিল্ডিং এর ওপরে গুলি চালানোর জন্য। একটা কাজ করো, ওই এরিয়ার ম্যাপটা বের করো। গুলি গাড়ির বাঁদিক থেকে এসেছিল, আর বাঁদিকে প্রায় অনেকগুলো এরকম বিল্ডিং আর হাই রাইজ টাওয়ার আছে স্যার। যে জায়গায় ওদের দুজনে ঝগড়া হয়েছিল সেখান থেকে সূচির লাশ যেখানে পাওয়া গেছে, তার মধ্যে প্রায় 15 থেকে 20টা টাওয়ার আছে। এর মধ্যেই কোনো একটা বিল্ডিং থেকে গুলি চালানো হয়েছে। বাস ঠিক আছে। এই অভিজিৎ স্যারের হাতে ওটা কি? মার কাছে ফ্রেডি, ঠিক সেই হাইটে যে হাইটে সূচির গুলি লেগেছিল। আর আমার হাতে এই ডিজিটাল ডিস্টেন্স রিডার আছে। এর থেকে এই লেজার লাইট যদি ওই মার্কেট ঠিক যায়, তাহলে তার মানে গুলি এখানে এই বিল্ডিং থেকেই চালানো হয়েছে। সব মাথার উপর দিয়ে গেল। ঠিক আছে, এটা এখনই করে দেখছি। হ্যাঁ দয়া, আমি তৈরি। ওকে। অভিজিৎ, একটু ডান দিকে এসো, ডান দিকে। হ্যাঁ, ঠিক হালকা আছে। হ্যাঁ একটু বাঁদিকে। ব্যাস ব্যাস ব্যাস। ঠিক আছে। একটু পেছনে, একটু পেছনে। দেখেছো, এই লেজার ঠিক ওই মার্কে হিট করছে না, হিট করছে না ওখানে। গুলি এখান থেকে চালাইনি স্যার। এক্স্যাক্টলি। আরে স্নাইপারের কাছে অত সময় ছিল না নিশানা ঠিক করার জন্য যখন ও সূচিকে গুলি চালিয়েছিল। একটা কাজ করি, অন্য কোনো বিল্ডিং এ যাই। ঠিক আছে, চলো। হ্যালো। হ্যাঁ হ্যালো। আচ্ছা, এটা কি ফ্যান্টাসি সার্কাস জয়পুর রাজস্থানের অফিস? হ্যাঁ ঠিকই, বলুন। দেখুন, আমি মুম্বাই সিআইডি থেকে এসিপি পদ্মুমান বলছি। আপনার ওখানে কোনো বিবেক নামে কেউ কাজ করতো? হ্যাঁ হ্যাঁ, বিবেককে আমি চিনি তো, ও এই সার্কাসেই কাজ করতো। কেন, কি হয়েছে? কি কাজ করতো বলতে পারবেন আপনি? দেখুন স্যার, আপনার সঙ্গে সারাদিন ফোনে কথা বললে আমার শো ক্যান্সেল হয়ে যাবে। আমি আপনার কথা আমার মালিককে বলে দিচ্ছি, উনি আপনাকে ফোন করে নেবেন, ঠিক আছে? হ্যালো।
অদ্ভুত স্যার, বিল্ডিং এ কোনো গাড়ি দেখলাম না, মনে হয় গুলি এখান থেকেই করা হয়েছিল। দেখছি। হ্যাঁ অভিজিৎ, রেডি আছো? না অভিজিৎ, এখান থেকে টার্গেট ঠিকঠাক লাগছে না, একটু ডান দিকে এসো, ডান দিকে আর একটু। হ্যাঁ পারফেক্ট পারফেক্ট, এখানে। লেগে গেছে নিশানা। তার মানে হলো সূচি এখানেই ছিল যখন ওর গুলি লাগে। পঙ্কজ, ফ্রেডি, একটু আশেপাশে দেখো ওই স্নাইপার কোনো প্রমাণ ফেলে গেছে কিনা। কিন্তু ভাই দয়া, এখানে তো কোনো স্পিড ব্রেকারও নেই। সে এমন কোন স্নাইপার হবে যে ওই বিল্ডিং এ বসে এত দ্রুত যাওয়া কোনো গাড়িতে নিশানা লাগাবে যেটা সূচির ঘাড়ে গিয়ে লাগবে? হ্যাঁ এটা তো সত্যি। আশুতোষ, যখন তোমার গাড়িটা এখানে ছিল, হ্যাঁ তখন কোনো কারণে তোমার গাড়িটাকে স্লো করতে হয়েছিল কিংবা দাঁড় করাতে হয়েছিল, কিছু মনে আছে? হ্যাঁ স্যার, আমি যখন ড্রাইভ করছিলাম তো গাড়ির সামনে একটা ভিখারি এসে গেছিল আর আমায় ব্রেক করতে হয়েছিল। ভিখারি? হ্যাঁ কি হলো? এইদিকে কিচ্ছু নেই স্যার। কিছু নেই? ওদিকেও কিছু নেই স্যার। ওই ভিখারি দেখতে কেমন ছিল? স্যার, ওর এক হাতে তো একটা ক্রাচ ধরা ছিল, অন্য হাতে লাল পোটলা, গলায় গামছা আর মাথায় অর্ধেক টাক ছিল। অভিজিৎ, এই ফ্লাইওভারের নিচে অনেক ভিখারি থাকে, ওদের মধ্যে কেউ একজন হবে। হ্যাঁ আমি শুনলাম আশুতোষ যা বললো ভিখিরির ব্যাপারে। আমি নিচে গিয়ে দেখছি। এই কে তোমরা? কাকে জিজ্ঞেস করে ওপরে এসছো? তুমি এখানকার ওয়াচম্যান, ডিউটিতে কেন ছিলে না? আমার ইচ্ছে। এই তোমরা কি আমাকে ডিউটি শেখাচ্ছ? সিআইডি। সিআইডি? জানো তোমার জন্য এখানে একজন মহিলার খুন হয়ে গেছে? আমার জন্য খুন? কেউ এই ছাদ থেকে একজন মহিলাকে নিচে গুলি মেরেছে, কি জানো ওই ব্যাপারে? এই দাঁড়া বলছি। স্যার স্যার আমি কিছু করিনি স্যার। স্যার আমাকে ছেড়ে দিন স্যার, আমি কিছু করিনি। কিচ্ছু করিসনি, কিচ্ছু করিসনি তুই, চল। আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। কেন ভয় পেয়েছিলি? কি জানিস এই খুনের ব্যাপারে? স্যার আমি টাকা নিয়েছিলাম, কিন্তু এটা বলেনি যে ও কাউকে খুন করতে চলেছে স্যার। কে ছিল ওই লোকটা? আগে কোনোদিনও দেখিনি স্যার। ও বলেছিল যে ও বিল্ডিং এর ছাদে গিয়ে ওর গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে চায়। স্যার ও 2 ঘন্টার জন্য 15,000 টাকা দিয়েছিল স্যার। আমি তো এত টাকা এক মাসেও কামাইনি স্যার কোনোদিনও। স্যার ও হেলমেট পরেছিল আর চোখে চশমাও ছিল। আরে ভাই শোনো। ও দাদা, আচ্ছা এখানে এমন কাউকে তোমরা দেখেছো যে মাথায় লাল গামছা বাঁধে, লাল রঙের একটা বোঁচকা আছে আর লাঠির সাহায্যে হাঁটেও? আরে দাদা শোনো, এমন কাউকে দেখেছো যে মাথায় লাল রঙের গামছা বাঁধে, লাল রঙের একটা বোঁচকাও রাখে আর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে? দেখোনি? আরে ভাই শোনো, আরে ভাই শোনো, একটু কথা আছে। এই যে আরে এই, কি করছো ভাই? দাঁড়াও। আরে ভাই দাঁড়াও। আমি কিছু করিনি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি কোনো কিছু চুরি করিনি, আমি একজন ভিখারি। আরে ছেড়ে না আমাকে। ল্যাংড়া সাজার নাটক করছিস? তুই জানিস ল্যাংড়াদের কতটা কষ্ট হয়? আরে কতবার করে বলবো, আমার কাছে কিছু নেই, আমি রাস্তার ভিখারি, আমি সত্যি বলছি। এই, তুই সেদিন ইচ্ছে করে লাল গাড়ির সামনে পড়েছিলি না? কোন লাল গাড়ি? আমি কোনো লাল গাড়ির সাথে আসেনি তো। স্যার, এটা কি গুন্ডামি হচ্ছে? আপনি ওকে ছেড়ে দিন, এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমি বলে দিচ্ছি কিন্তু। এই, সর। আমি সিআইডি থেকে। আরে আমি কথা বলাচ্ছি, দাঁড়া। ভদ্রভাবে বলে দে, না হলে আমি রেগে গেলে কিন্তু এর ফল খুবই খারাপ হবে। স্যার,
আপনি যদি সত্যি সিআইডির লোক হন, আমি সব বলছি। একটা লোক আমাকে টাকা দিয়েছিল এসব করার জন্য, আর ও বলেছিল যে যখনই একটা লাল গাড়ি আসবে তার সামনে পড়ে যেতে, তাই আমি করেছিলাম স্যার। তুই কি করে জানলি যে লাল গাড়ি কখন আসবে? ওই ছাদে একটা লোক দাঁড়িয়ে আমাকে ইশারা করছিল, ওই রকমই। ও যে ইশারা করবে আমি তখনই লাল গাড়ির সামনে উল্টে পড়ে যাব। প্ল্যান ছিল স্যার। জানিস একটা মহিলার খুন হয়ে গেছে তোর এই প্ল্যানের জন্য? সাহেব আমাকে ক্ষমা করে দিন, দেখুন আমি রাস্তার একজন ভিখারি। ঠিক আছে, তুই এটা বল ওই লোকটা দেখতে কেমন ছিল? ওই স্যার, ও হেলমেট পরেছিল, মোটরসাইকেলে এসেছিল, আমি তো ওর মুখটা দেখতেই পাইনি। আরে ভাই, কিছু তো দেখেছিলি, কিছু তো শুনেছিলি। ওর একটা ফোন এসেছিল, ফোনে বলছিল যে তাড়াতাড়ি দেখা করতে এসো, আর উত্তরে বললো যে আমি ওখানে পৌঁছচ্ছি। কোথায় কোথায় পৌঁছতে বলছিল, তোর মনে আছে কিছু? হ্যাঁ, মনে পড়েছে, ভান্ডুপ মিল। ভান্ডুপ মিল? ভান্ডুপ মিল? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ফিরে এসো। আমি স্যারকে ইনফর্ম করছি। ওকে স্যার। হ্যাঁ, অভিজিৎ ভান্ডুপ মিল থেকে ফিরে আসছে। ও বলছে যে মিল একদম ফাঁকা পড়ে আছে, কোনো প্রমাণই ওর হাতে পড়েনি। খুনি তো ওখান থেকেই পালিয়ে গেছে। হতে পারে অভিজিৎ পৌঁছানোর আগেই ওখান থেকে ও পালিয়ে গেছে। পঙ্কজ, হ্যাঁ স্যার। পঙ্কজ একটা কাজ করো, যখন সুচির গুলি লেগেছিল ঠিক ওই সময়ে ওই এরিয়াতে কতগুলো মোবাইল অ্যাক্টিভ ছিল খোঁজ নাও। স্নাইপারের ফোন ওদের মধ্যেই কারোর হবে। স্যার, হ্যাঁ, হ্যাঁ পঙ্কজ, এটাও দেখো ওর মধ্যে কতজন লোক ভান্ডুপ মিলে গেছিল। স্যার, স্যার এ হলো শৈলী, এনজিওর অ্যাকাউন্টেন্ট। সুচি একটা এনজিওতে কাজ করত। ও ওখানে একজন অ্যাকাউন্টেন্টের পর্দা ফাঁস করে দিয়েছিল। আর এ হলো পৃথ্বী, যার বিরুদ্ধে সুচি রিপোর্ট লিখিয়েছিল। সুচি পুলিশে কমপ্লেনও করেছিল ওর বিরুদ্ধে, কিছুদিনের জন্য জেলেও গেছিল। আপনারা কি করে ভাবলেন যে সুচির মৃত্যুর জন্য আমি দায়ী? হ্যাঁ স্যার, আমিও তো এমন কিছুই করিনি। আমি তো কারোর মার্ডার করিনি স্যার। শেলি, তোমার চাকরি চলে গেছিল সুচির জন্যে, আর তারপর থেকে তোমার এখনো পর্যন্ত কোনো চাকরি পাওইনি। ধার করে করে সংসারে খরচা চালাচ্ছ তুমি। হ্যাঁ, আর পৃথ্বী, এক সপ্তাহ তুমি জেলে ছিলে, নিজের এরিয়াতে তোমার খুব বদনাম হয়েছে, তাই তো? তো কি হয়েছে? যদি আমার কোনো বদনামের ভয় থাকতো তাহলে বাড়ি বদলে নিতাম। কারণ মার্ডার করতে যাবোই বা কেন আমি? আর স্যার, এমনটা নয় যে আমি কোথাও চাকরি পাচ্ছি না। বলতে পারেন আমি আমার মতো কোথাও চাকরি পাচ্ছি না, এই জন্য আমি কোথাও জয়েন করছি না। আপনাদের আশুতোষ আর তার নতুন স্ত্রী, তাকে এসব প্রশ্ন করা উচিত। ওদের জীবন সুখী নয়, কিন্তু সবাইকে দেখিয়ে বেড়ায়। আশুতোষ তো সুচির কাছে ফিরে যেতে চাইছে, হয়তো ও নতুন স্ত্রীকে নিয়ে খুশি নয়, তাই। আর স্যার, সুচির না ওর ভাইয়ের সাথেও বনিবনা ছিল না, সব সময় না ফোনে ঝগড়া করতে থাকতো। আচ্ছা, আর কি ব্যাপার নিয়ে ঝগড়া হতো এদের দুই ভাই বোনের মধ্যে? আসলে স্যার, দিনেশ আশুতোষকে হুমকি দিয়েছিল ও সুচির থেকে দূরে থাকার জন্য। হয়তো সুচির এটা পছন্দ হয়নি। আর স্যার, ও আমাকে আর একটা কথা বলেছিল, মেয়েকা হিংসে করে ওর আর আশুতোষের মেলামেশায়। 100% মনে হয় এদের মধ্যেই কেউ একজন ওকে মার্ডার করেছে। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, যেতে পারো তোমরা দুজন, কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবে, যতক্ষণ না আমাদের ইনভেস্টিগেশন শেষ হচ্ছে তোমরা শহর ছেড়ে বাইরে যাবে না। এই কেসে কারোর কথার উপর ভরসাই করতে পারছি না স্যার। মনে হচ্ছে সবাই মিথ্যে কথা বলছে। হ্যাঁ, সে যেই হোক খুব বড় প্ল্যানিং করেছিল। প্রথমে ভিখারিকে টাকা দিয়েছে, একটা ওয়াচম্যানকে হায়ার করেছে, আর তারপরে স্নাইপারকে হায়ার করেছিল। আর ঠিক সময় আসতেই ও সুচিকে গুলি করে মারে। স্যার, হ্যাঁ, স্যার যে সময় ওর ওপর গুলি চালানো হয়েছিল স্যার, তখন ব্রিজের আশেপাশে 2000 লোকের মোবাইল অ্যাক্টিভ ছিল। তাহলে ওই সময় কোন মোবাইল ফোন পাণ্ডু মিলের দিকে গিয়েছিল? একটা নাম্বার গিয়েছিল, কিন্তু সেটা প্রাইভেট নাম্বার, তাই ট্র্যাক করতে পারিনি। আর কি বলতে পারো এই নম্বরের ব্যাপারে? এটাই স্যার, ওটা মিল অব্দি গেছিল কিন্তু দাঁড়ায়নি, ওটা সোজা কামরি ব্রিজের দিকে চলে গেছিল, আর ওখান থেকে সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। কামরি ব্রিজ?
স্যার বিবেকের লাশটাও তো আমরা ওখানেই পেয়েছি। এটা কোনো কোইন্সিডেন্ট হতে পারে না? রাজস্থানে বিবেকের বাড়িতে ফোন করি, ওর ব্যাপারে পুলিশ কি ইনফরমেশন জোগাড় করলো জানতে হবে। দয়া, এই বিবেকও তো খুনি হতে পারে। কেউ বিবেককে খুন করে দিয়েছে? একজন খুনির খুন? অনেক কিছুই হতে পারে ফেডরিক, এই কেসে অনেক। আরে তুই বারবার পালাস কেন? হ্যাঁ, বারবার আপনারা আমার পিছনে পড়ে আছেন কেন? পিছনে তোর পড়ে সঙ্গে আছেন কথা কেন? আছে। আমি কিছু কথা বলতে চাই না। অনেক হয়ে গেছে স্যার, আপনারা আমাদের এইভাবে বিরক্ত করতে পারেন কেউ না। তোমাদের জ্বালাতন করছে না, আমরা নিজেদের কাজ করছি। যাও। কিছু শুনতে চাই না, যান এখান থেকে। আরে একজনের খুন হয়েছে, তোমরা কি বুঝতে পারছো না? তা কি হয়েছে? আমরা কি খুন করেছি নাকি? হ্যাঁ, আমরা গরিব মানুষ, ভিক্ষা করে খাই, তার মানে কি আপনারা আমাদের উপর দোষ দিয়ে দেবেন? হ্যাঁ, দেখুন না। অভিজিৎ, তুমি ঠিক আছো? আরে না, ও নো, রক্ত বেরোচ্ছে। কি করলে তোমরা? হ্যাঁ, এই দেখ, এই লোকটা টাকা দিয়েছিল তোকে। সেরো মারা গেছে। হ্যাঁ, ও মারা গেছে। ভালো করে দেখ, এটা কি সেই লোকটা যে তোকে গাড়ির সামনে পড়তে বলেছিল? একটু জুম জুম করুন। এমন ঘড়ি তো ও পড়েছিল। হতে পারে যে লোকটা একে টাকা দিয়েছে সেই প্রমাণটা লোপাট করার জন্য ওকেও মেরে দিয়েছে। চালায় বললাম আমি, ধরেছে তো ছাড়তে হ্যাঁ পঙ্কজ, চাইছে না। হ্যাঁ, আচ্ছা, ও ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। পঙ্কজের ফোন ছিল, বলছিল যে বিবেক রাজস্থানে কোনো সার্কাসে কাজ করত, নিশানাবাদ ছিল। 1 মাস আগেও সার্কাসের চাকরি ছেড়ে দিয়েছিল। বলেছিল মুম্বাইতে একটা বড় চাকরি পেয়েছে ও। আর হ্যাঁ, যাওয়ার সময় ওই রাইফেলটা ওটাও চুরি করে নিয়ে গেছিল। রাইফেল চুরি করে এনেছিল? হয়তো সুচির সুপারি নিয়ে এখানে এসেছিল, আর দোকানে এই জন্য কাজ করতো যাতে ওকে কেউ সন্দেহ না করে। হ্যাঁ, আর এই পুরো ষড়যন্ত্রের যে মাস্টার মাইন্ড, সে নিশ্চয়ই রাজস্থানে গেছিল বিবেককে সুপারি দেওয়ার জন্য। কে হতে পারে এই মাস্টার মাইন্ড, যাকে চোখের সামনে দেখেও ধরতে পারছি না? আরে মিস্টার আশু। স্যার আপনারা এখানে? মিস্টার আশু, ওই লোকটার ব্যাপারে জানতে পেরে গেছি যে সুচিকে গুলি করেছিল। ওয়াও, দ্যাটস আ গ্রেট নিউজ। আপনারা ধরেছেন ওনাকে? বিবেক নাম ওর। আপনারা কোনো বিবেককে চেনেন? না তো। অদ্ভুত ব্যাপার, আপনি কোনো বিবেককে চেনেন না, কিন্তু 15 বার কল করেছেন আপনি আপনার ফোন থেকে বিবেককে। কি বলছেন? আমি যখন বলছি কোনো বিবেককে জানিই না, তাহলে আমি ওকে ফোন কেন করবো স্যার? শুধু এটাই নয়, ওর সঙ্গে দেখা করতে তুমি রাজস্থানেও গিয়েছিলে। সার্কাসে ওর গুলি চালানোর ক্ষমতাটা দেখে তোমার এত পছন্দ হয়েছিল যে সুচিকে মারার কন্ট্রাক্টও দিয়ে দিয়েছিল ওকে। 1 মিনিট স্যার, 1 মিনিট। এটা সত্যি যে একটা বিজনেস ট্রিপের জন্য আমি রাজস্থান গিয়েছিলাম, কিন্তু আমি কোনো সার্কাসে যাইনি স্যার। আর আমি যখন কোনো বিবেককে চিনিই না, তো তাকে ফোন কেন করবো? তাহলে কি তোমার এই ফোন রেকর্ড মিথ্যে কথা বলছে? স্যার, এটা হতে পারে কি আমার ফোন থেকে অন্য কেউ ওকে ফোনটা করেছে আমার না থাকার সুযোগে। আচ্ছা, তাহলে কি আপনি আপনার ফোন যে কোনো জায়গাতে ফেলে রাখেন নাকি? না স্যার। হ্যাঁ ডক্টর। আচ্ছা, ঠিক আছে ডক্টর। ওকে ডক্টর। ডক্টর সালুখের ফোন ছিল, আমাদের ফরেন্সিক ল্যাবে যেতে বলেছেন আশুতোষকে নিয়ে। বস, মেয়েটা এইখানে বসেছিল এই সিটে, আর এই অংশটা হচ্ছে সিটের পেছনের দিকটা, আর এটা হচ্ছে লিভার, যার দ্বারা সিটটা আগে পিছে হয়। আর এই লিভারটাকে জাম করে দেওয়া হয়েছিল। এই দেখো। লিভার জাম করে দিয়েছে? হ্যাঁ, তাই তো। ব্যাস এইটুকুই স্যার, সেই জন্য আপনি আমাদেরকে ডেকে আনলেন? পঙ্কজ, তুমি একটু আমার কথাটা শোনো। সূত্র এইটা নয়,
যে লিভারটা আটকে দেওয়া হয়েছে। সূত্রটা এই যে এটাকে জেনে বুঝে আটকে দেওয়া হয়েছে। কিন্তু স্যার কেউ জেনে বুঝে সিটটাকে খারাপ করবে কেন? এটাও তো আমরাও ভাবছিলাম। আশুতোষ, তোমার এই গাড়ির সিট কবে থেকে এরকম হয়ে আছে, মানে কবে থেকে পেছনে আটকে আছে? স্যার পরশু রাত অবধি তো ঠিক ছিল, কিন্তু কাল সকালে যখন বেরোলাম তখন রিক্লাইন কাজ করছিল না। আমার হাতে ঠিক করার মতো অত সময় ছিল না বলে এমনি বেরিয়ে গেলাম। ডক্টর সালুখে, সিটটা খারাপ হওয়া এই কেসটার সাথে কি সম্পর্ক? সম্পর্ক আছে ফ্রেডি। সম্পর্কটা হচ্ছে এইটা যে খুনি চাইছিল সিটটা পেছনে হেলে থাকে, সূচির পজিশনটা এইরকম থাকবে পেছনের দিকে। স্যার, ও যদি সামনে বসতো বা পেছনে বসতো তাতে খুনির কি এসে যায়? খুনির তো গুলি করারই ছিল। পঙ্কজ, তুমি এক কাজ করো, এখানে তুমি গাড়ির সিটটায় বসো। সারিকা, তুমি সূচির জায়গায় বসো। এবার ধরে নাও আমি সুচি, আমি যখন এই সিটটায় বসেছিলাম তখন আমার মাথাটা এরকম ছিল। বস, সূচির এইভাবে বসার সুবিধাটা খুনি তখনই পাবে যখন ওর এম সূচি নয়, ড্রাইভিং সিটে বসা লোকটি হবে, মানে আশুতোষ হওয়ার কথা। কিন্তু আশুতোষকে কোনো কারণে খুব ব্রেক চাপতে হয়, ব্রেকের কারণে ঝটকা লাগে, আর সেই ঝটকায় সূচি ঝুঁকে যায়। আর বস, আশুতোষকে লাগার পরিবর্তে সূচির গুলি লাগে। স্যার তার মানে আশুতোষ খুনি নয়, কিন্তু কেউ ওর খুন করতে চাইছিল। দয়া, আশুতোষ, হ্যাঁ স্যার। তুমি একটা কথা বলো, তোমার কি কোনো শত্রু আছে? এমন কোনো শত্রু যে তোমাকে প্রাণে মেরে ফেলতে চায়? ভেবে চিনতে বলো, ভাবো। না স্যার, আমার কারোর সাথে কোনো শত্রুতা নেই। না আশুতোষ, কেউ তো নিশ্চয়ই হবে যে তোমাকে প্রাণে মেরে ফেলতে চায়, তোমার সিটের লিভারটা জাম করে দিয়েছে। না স্যার, এটা তো হতেই পারে না, কারণ এই গাড়িটার একটাই মাত্র চাবি, আর সেটা সবসময় আমার কাছেই থাকে। আমি তো কিছুই বুঝতে পারছি না আমি স্যার, যে এসব কি করে হলো। কোনো ব্যাপার নয় আশুতোষ, ও যেই হোক না কেন আমরা খোঁজার চেষ্টা করব যে কে তোমাকে মারার চেষ্টা করছে। ঠিক আছে, চলো যাই, চলে এসো। হ্যাঁ স্যার। স্যার স্যার, আমরা আশুতোষকে ছেড়ে দিলাম কেন? খুনি যদি আবার ওর ওপর আক্রমণ করে তাহলে? দেখে যাও তুমি পঙ্কজ, এবার আমরা আশুতোষের প্রতিটা মুভমেন্ট ট্র্যাক করব, সব কথা আমরা শুনতে পাবো। স্যার, সেটা কিভাবে? দয়া যে ট্রান্সমিটার বাগ লাগিয়ে দিয়েছে। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা, ওকে চলে এসো বাড়িতে। ওখানে? কিন্তু ওই জায়গাটা তো বন্ধ না? ঠিক আছে, আসছি। এটা কি করছো? গান? মাই গড, গুলির আওয়াজ পেলাম। দয়া, তাড়াতাড়ি চলো, আবার একটা যেন খুন না হয়। স্যার এই তো আমরা পৌঁছচ্ছি। স্যার, আমাদের যে এই সাসপেক্ট আছে, এক্ষুনি খবর পেলাম যে ও রাজস্থান গিয়েছিল আশুতোষকে ফলো করতে করতে। ও তো আশুতোষের খুব কাছের লোক ছিল।
দিনেশ স্যার আমি সুচির ভাই। মরে গেছে স্যার। আমি আমি কিছু করিনি স্যার। এ আমাকে মারতে চেয়েছিল। এই এই আমায় মারতে চেয়েছিল। কেন মারতে চেয়েছিল এ? স্যার এর মনে হতো যে এর বোনের সর্বনাশের জন্য আমিই দায়ী। বিয়ের পর সুচি ডিপ্রেশনে চলে গেছিল, আর তাই ও নিজেই নিজেকে মারারও চেষ্টা করেছিল। আর এই সমস্ত আমি কিছুই জানতাম না স্যার, একদমই জানতাম না। আর আমার এই না জানার কারণেই এই দুজনের মৃত্যুর কারণ আমি হয়ে গেলাম স্যার। এটা সম্পূর্ণ না জানার কারণেই। পঙ্কজ, একে ছায়া নিয়ে বসাও, ঠিক ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। গল্পে একটা নতুন টুইস্ট। আশুতোষ, এটা কি চেনো? না স্যার, আমি ঠিক জানি না। জানো না? এক্ষুনি জেনে যাবে। পঙ্কজ, চেক করো ওকে। কিন্তু কেন? হাত উঁচু করুন, জানতে পেরে যাবেন আপনি। স্যার আমি তো কিচ্ছু করিনি, আমি নিরপরাধ। আপনারা কেন আমার তল্লাশি নিচ্ছেন? আমার কথা বিশ্বাস করুন স্যার, আমার কাছে কিচ্ছু। স্যার এই নিন ও রাবার বুলেটস। আমি জানি না স্যার যে এর থেকে কি প্রমাণ হচ্ছে। কি প্রমাণ হয়? হ্যাঁ, তুমি এই বন্দুক দিয়ে দিনেশের খুন করেছো, আসল বুলেট দিয়ে। হ্যাঁ, তাহলে এই গানটা কি করে এলো তোমার কাছে? আর ওই নকল রাবার বুলেট, ওটা কি করে ফায়ার হলো আর কখন? স্যার প্ল্যান আমিই করেছিলাম। A to Z পুরো প্ল্যান আমার। সুচির মৃত্যু, দিনেশের মৃত্যু, আর ওই প্ল্যানটাও এই জন্য যে আপনাদের মনে হয় যে সুচির মৃত্যুটা ভুল করে হয়েছে, কিন্তু আসল টার্গেট আমিই ছিলাম। আর আপনাদের সন্দেহ যাতে দিনেশের উপর যায়। কিন্তু সমস্ত প্ল্যানটা নষ্ট হয়ে গেল, সবকিছু জ্বলে গেল। কেন মেরেছো তুমি সুচিকে? সুচিকে মেরে তুমি কি পেলে? সুচি আমার মেয়ে রুহিকে নিয়ে চিরকালের জন্য দেশ ছেড়ে চলে যেতে চেয়েছিল, আর এই কথাটাও আমার কাছে লুকিয়েছিল। আপনারাই বলুন স্যার, আমার একমাত্র মেয়েকে নিজের থেকে দূর কিভাবে করতে দিতাম? আর সেই জন্য তুমি বিবেক মানে একজন শার্প শুটারকে টাকা দিয়েছো নিজের স্ত্রী সুচিকে মেরে ফেলার জন্য, আর যেই ও তোমার কাজ শেষ করেছে ওকেও মেরে দিয়েছো। তুমি দিনেশকে কি এমন কথা বলেছিলে যে ও মারার জন্য তোমাকে এখানে চলে এলো? আমি আমার ওয়াইফকে দিনেশের কাছে পাঠালাম। কি? হ্যাঁ দিনেশ, আমি এক্ষুনি জানতে পারলাম যে আশুতোষই তোমার বোনকে মেরেছে, আর ও তোমাকেও মারতে চায়। না না, আমি ওকে ছাড়বো না, মেরেই ফেলবো আমি ওকে। দিনেশ পাগল হয়ে গেছে নাকি? খুন করবে তুমি? ও আমার বোনকে মেরে ফেলেছে, আমি ওকে ছাড়বো না। আমার বোনকে এভাবে মেরে ফেলার আগেও একবারও ভাবলো না। না, যাই হয়ে যাক না কেন আমি ওকে ছাড়বো না, দিনেশ, আমি ওকে কিছুতেই দিনেশ, ছাড়বো না। দাঁড়াও, আমার কথা শোনো। আর সুযোগ পেয়ে ওর বন্দুকটা বদলে দিল। তাহলে দিনেশ তোমার উপর যে গুলিটা চালাচ্ছিল সেটা নকল ছিল? হ্যাঁ, মারপিটের সময় আমি ওই গানটা বদলে দিয়েছিলাম, যাতে আপনাদের মনে হয় কি আত্মরক্ষার জন্য আমি দিনেশকে মেরেছিলাম, আর আপনাদের সামনে আমি নিরপরাধ বলে সাব্যস্ত হই। কি রেখে গেলে তোমার ছেলের জন্য? না মা না বাবা। ওই সন্তানকে পাওয়ার জন্য তুমি ওরই মাকে মেরে ফেলেছো, আর এই অপরাধে তুমিও আজীবন জেলের গড়াদের পেছনে থাকবে।
বলো আশুতোষ, কি পেলে তুমি নিজের ছেলেকে এভাবে অনাথ করে? কি পেলে? হ্যালো। হ্যালো, হ্যাঁ এলিনা ম্যাম। আচ্ছা শোনো, হ্যাঁ তুমি কোথায়? আগে হ্যাঁ ম্যাম, আমি লোকেশনেই আছি। আচ্ছা, ভেতরে চলে এসো, ঠিক পেছনের আছে। দিকে। আমি ওখানেই আছি। হ্যাঁ ঠিক আছে, আমি পৌঁছে গেছি। ঠিক আছে। তো বড় অদ্ভুত জায়গা। এলিনা ম্যাম, এলিনা ম্যাম, কেউ আছেন? হ্যাঁ হ্যালো। তুমি কোথায়? ম্যাম আমি পৌঁছে গেছি, আমি নিচে দাঁড়িয়ে আছি বিল্ডিং এর। আচ্ছা, একটা কাজ করো, ওপরে চলে এসো। ম্যাম উপরে? হ্যাঁ, ওপরে তাড়াতাড়ি এসো। ওকে ঠিক আছে ম্যাম, আমি আসছি। ওকে। ম্যাম আমি এসে গেছি। এলিনা ম্যাম, ম্যাম আর ইউ শিওর এটা সেই কেসটা? আই এম 100% শিওর স্যার, এটা ওই কেসটাই। তবে আমরা যা ইনফরমেশন পেয়েছি সেই অনুযায়ী মনে হচ্ছে যে এই মার্ডারটা চুরির জন্য হয়েছে। এই ছেলেটা ডেলিভারি জিনিস নিয়ে যাচ্ছিল হয়তো, আর কেউ ওকে আটকে লুট করার চেষ্টা করছিল, আর তাই হয়তো ও ওকে মেরে দিয়েছে। বিনীত, তোমার এরকম কেন মনে হচ্ছে যে এর পেছনে অন্য কেউ আছে? কারণ স্যার যা হয়েছে তার আগেই আমি তার সাথে ফোনে কথা বলেছি, আর আমিও শুনেছিলাম স্যার। আমি তোমার বয়ফ্রেন্ডের জন্য অনেক আগেই অর্ডার করে দিয়েছিলাম। আচ্ছা, তোমার ওই ওয়েবসাইটের কি হলো? 3 ইয়ার্স অনলাইন। আমি তো অর্ডার করেছি, বুঝতে পারছি না ডেলিভারির ছেলেটা কোথায়। দেখো, কল করো। হ্যাঁ হ্যালো। আরে আপনি কোথায়? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। সরি স্যার, আধ ঘন্টার মধ্যেই আসছি। আমার ক্লায়েন্ট অ্যাড্রেস দিয়েছিল এক জায়গার, আর ডেকে পাঠালো আমাকে আরেক জায়গায়। শুধু আমি সেই জায়গাটাই খুঁজছি। প্লিজ স্যার একটু ওয়েট করুন। দাদা, এই এসজে মিল কোথায়? এসজে মিল ওইখানে। কার সাথে কথা বলছেন? সোজা? হ্যাঁ স্যার, এই তো আমি আর আধ ঘন্টার মধ্যেই আসছি। হ্যাঁ ঠিক আছে, আসুন। কিন্তু ও পৌঁছয়নি স্যার, আমরা বুঝতে পারলাম না যে কি হয়েছে। তারপরে আমি একটা নিউজ পেপারে আর্টিকেল দেখলাম, আর ওকে বললাম, আর আমরা ভেবেছিলাম যে এটা ওই। স্যার একদম পরিষ্কার শুনেছিলাম, ও কাউকে এসজে মিলের অ্যাড্রেস জিজ্ঞেস করছিল। তাহলে তো এটাও হতে পারে যে যার জিনিস রাজ ডেলিভারি করতে যাচ্ছিল সেই লোকটাই হয়তো রাজকে ফোন করেছিল আর ওখানে ডেকে নিয়েছে এসজে মিল কম্পাউন্ডে। স্যার আমরা তো এটা র্যান্ডম রবারি কেস ভাবছিলাম।
এটা তো মার্ডার কেস মনে হচ্ছে। যদি এটা প্ল্যান থাকে স্যার, তো এই প্ল্যানটাকে বুঝে নিয়ে আমরা অপরাধীর কাছে পৌঁছতে পারি। ঠিক আছে বিনীত, রজত, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা দুজনেই আমাদের খুব সাহায্য করেছো। যেতে পারো তোমরা। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। এই এসজে মিল কম্পাউন্ডের ব্যাপারে ভালো করে খোঁজ নাও, জিজ্ঞাসাবাদ করো, দেখো নিশ্চয়ই কিছু না কিছু তো পাওয়া যাবেই। আর সেই লোকটারও খোঁজ নাও যে রাজকে ফোন করে এসজে মিল কম্পাউন্ডে ডেকে নিয়েছিল। অভিজিৎ, এ যেভাবে পড়েছে দেখে মনে হচ্ছে উপর থেকে পড়েনি তো। ছবিগুলো দেখাও তো। ইয়েস স্যার। এই দেখুন স্যার। চিত হয়ে পড়েছে আর গলা কাটা হয়েছে। আপনি এর ব্যাপারে জানতে পারলেন কিছু? এর পরিচয় কি? হ্যাঁ স্যার, খোঁজ নিয়েছি। এর নাম হলো রাজ। করসপন্ডেন্স কোর্স নিয়ে পড়াশোনা করছিল আর এর ফ্যামিলিতে কেউ নেই। নিজের খরচা ওঠানোর জন্য ই শপ অনলাইনে এসব কাজই করে বেড়াতো। বেচারা। আচ্ছা এটা বলো, কত টাকার এর জিনিসপত্র চুরি হয়েছে? মোটামুটি 1.5 লাখ টাকার। কিন্তু স্যার, যে জিনিসগুলো চুরি হয়েছে সবগুলো ইনসিওর ছিল স্যার। ইনসিওর করা আছে? মানে কোম্পানির আর যে অর্ডার দিয়েছিল ওদের দুজনের কোনো ক্ষতি হবে না। কিন্তু স্যার, বেচারার প্রাণটা তো চলে গেল, তাও মাত্র 1.5 লাখ টাকার জন্য। এর মোবাইল আর পার্স দুটোই পাওয়া যাচ্ছে না। রানে, আচ্ছা একটা কথা বলো তো, এই বিল্ডিংটা এরকম অসম্পূর্ণ, মানে বলতে চাইছি এটার কনস্ট্রাকশন বন্ধ কেন? এটার কোনো কিছু জানোই বিল্ডিং এর ব্যাপারে? হ্যাঁ স্যার, আমি খোঁজ নিয়েছি। অ্যাকচুয়ালি বিল্ডারের কাছে টাকা ছিল না বলে তাই মাঝপথে ও কাজটা বন্ধ করে দেয়। মানে সিকিউরিটি, ওয়াচম্যান, সিসিটিভি ক্যামেরা কিছুই নেই। একেবারে নিস্তব্ধ এলাকা। খুন করার জন্য এর থেকে ভালো জায়গা তো আর হতেই পারে না স্যার। খুব প্ল্যানিং করেই মার্ডার করা হয়েছে, সেই জন্যই আমরা কোনো প্রমাণ পেলাম না। আর কিছু না হোক ফিঙ্গারপ্রিন্টের জন্য তো ট্রাই করা যেতে পারে। কিচ্ছু পাওয়া যায়নি বস, কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, একদম ক্লিন। হ্যাঁ, আর ওই অস্ত্রটাও পাওয়া যায়নি যেটা দিয়ে বেচারা রাজের গলা কাটা হয়েছে। স্যার, গলায় দাগ দেখে মনে হচ্ছে হয়তো ছুরির মতো কিছু হবে, কিন্তু নর্মাল ছুরির মতো নয়। ছুরি যেটাতে একটু কার্ভ ছিল, কিন্তু যাই ছিল সেটা খুব খুব ধার ছিল, এতটাই শার্প যে এক কোপে গলা কেটে গিয়েছিল। একটাই কোপে গলাটা কেটে গেছিল আর একটাই আঘাত করেও এর হাড় ভেঙে দিয়েছিল। এটা এমন হয়নি তো যে খুনি রাজকে কোনোভাবে বাঁচিয়ে রাখতেই চায়নি, প্রাণে মেরে দিতে চেয়েছে? ওর চুরি করার কোনো উদ্দেশ্যই ছিল না। স্যার, হ্যাঁ, রাজ যে কোম্পানিতে কাজ করত তার মালিককে বিউরোতে ডেকে এনেছি। স্যার, এই রাজকে আমি পার্সোনালি চিনি না, কিন্তু এমপ্লয়ি রেকর্ড দেখে এটা বলতে পারি যে ও একজন এফিশিয়েন্ট ডেলিভারি বয় ছিল। সব বসেরা, সব কাস্টমাররা, অলমোস্ট সবাই ওর সম্পর্কে পারফেক্ট ফিডব্যাক দিয়েছিলেন। এত সিনসিয়ার ডেলিভারি বয়কে কেউ কেন খুন করতে যাবে? হ্যাঁ স্যার, আমিও তো সেটাই ভাবছি। আই এম শকড স্যার। রাজ সেদিনকে যেখানে যেখানে ডেলিভারি করতে গেছিল আর যা যা জিনিস চুরি হয়েছে তার একটা লিস্ট চাই। রাজের ওই দিনই কোনো একটা কাস্টমারের কল এসেছিল, যেটা ডেলিভারি হওয়ার আগে লোকেশন চেঞ্জ করার কথা বলেছিল। যত কাস্টমার আছে ওদের সবার নাম চাই আমাদের। শিওর, দেখছি। স্যার, এটা বিনি। স্যার, ওর অফিসের অ্যাড্রেসটাও আলিনার অ্যাড্রেসের পরেই রয়েছে। আলিনাই ফোন করেছিল তাহলে। ল্যাপটপ অর্ডার দিয়েছিলেন। খুবই দামি ল্যাপটপ। হ্যাঁ, কিন্তু ওর এই অ্যাড্রেস এসজি মিলস নয়, অন্য কোথাও। আর স্যার, এটা এসজে কম্পাউন্ড থেকে
2-3 কিলোমিটার দূরেই। তার মানে এলিনা ফোন করে ওর বাড়িতে আসার বদলে ওকে এসজি মিলে ডেকেছিল। কিন্তু ও যেখানে থাকে সেটা তো খুবই পশ এরিয়া। 1.5 লাখ টাকা জিনিসের জন্য ও কাউকে কেন খুন করতে যাবে? কিন্তু স্যার পেমেন্ট আগে থেকে হয়নি, ক্যাশ অন ডেলিভারি ছিল। ঠিক আছে মিস্টার সূর্য, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। তোমরা এলিনার বাড়িতে গিয়ে দেখো। বুঝতে পারছি না ও এখন বাড়িতে আছে না পালিয়ে গেছে। আর বল, তোর কিটি পার্টি কেমন কাটলো? মনোজ, দেখো তো কে, খুব এনজয় করেছিস। আর অলিনা, ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ? সিআইডি, তুমি ই শপ থেকে অনলাইন শপিং করো? হ্যাঁ, কিন্তু মাঝে সাঝে। ওয়েডনেসডেতে আপনার কোনো প্যাকেজ আসার কথা ছিল? ওয়েডনেসডে? আমি তো কিছুই অর্ডার করিনি। ঈশ্বর, যে এই শপ থেকে আপনি ল্যাপটপ আনাননি? ল্যাপটপ? নো, নট এট অল। তোমার ফোনটা দাও। বাট ওয়াই? আপনারা আমাকে বলবেন ব্যাপারটা হচ্ছেটা কি? দেখুন ম্যাডাম, আমরা শুধু ইনভেস্টিগেট করতে এসেছি, আপনি শুধু কোঅপারেট করুন আমাদের সঙ্গে। ফোনটা দাও তোমার, দাও দাও। যদি তুমি কোনো ল্যাপটপ অর্ডার নাই করে থাকো, তাহলে বুধবার দিন 12:55 নাগাদ তুমি ডেলিভারি বয়কে ফোন কেন করেছিলে? আমি কোনো ডেলিভারি বয়কে মোটেও ফোন করিনি। আপনার নামে একটা ল্যাপটপ অর্ডার করা হয়েছিল, যেটা এখানে ডেলিভার হওয়ার কথা ছিল, আর আপনার মোবাইল নাম্বার থেকে ডেলিভারি বয়কে কল গিয়েছিল, আর আপনি কিচ্ছু জানেন না। লিসেন, আমি সত্যি কিচ্ছু জানি না যে আপনারা কি বলছেন আর কার ব্যাপারেই বা বলছেন। আচ্ছা চলো, মেনে নিলাম তুমি কিছু অর্ডার করোনি, তাহলে তোমার কোনো কনফার্মেশন মেসেজও আসবে না। এখনই জেনে যাবো সেটা। আচ্ছা, তাহলে একটা কথা বলুন, ওই দিন দুপুর 1টার সময় আপনি কোথায় ছিলেন? আমি সেলুনে গেছিলাম আমার হেয়ার ট্রিটমেন্টের জন্য। আর তোমার ফোনটা কোথায় ছিল? আমার কাছে ছিল না, কারণ সমস্ত কাস্টমারসদের ফোন চেঞ্জিং রুমের বাইরে একটা বলে রাখা ছিল। পুরবি, আমার মনে হয় ও মিথ্যে বলছে। হতে পারে এর ফোন থেকে অন্য কেউ রাজকে ফোন করেছিল। যে স্যালনের কথা বলছে ওখানে গিয়ে দেখি ভাই। আপনি কোন স্যালনে গেছিলেন? দ্য ইউনিসেক্স স্যালন। স্যার, এই এলিনা হয়তো এখানেই কোথাও বসেছিল ওর হেয়ার ট্রিটমেন্ট করার জন্য। সেটাও আবার সিসিটিভি ক্যামেরার সামনে। এক্সকিউজ মি, ক্যান আই হেল্প ইউ? আমরা সিআইডি থেকে আসছি। আপনি এই সেলুনের মালিক? আগে হ্যাঁ। আমরা আপনাকে কিছু জিজ্ঞাসা করব। একটু চিন্তা করে বলুন, ওয়েডনেসডে বুধবার দুপুরে এলিনা নামের কোনো ক্লায়েন্ট এই চেয়ারে বসেছিল? ওয়েডনেসডে? হ্যাঁ। ইয়েস স্যার, উনি এখানে হেয়ার ট্রিটমেন্ট করতে এসেছিলেন, আমি ওনাকে অ্যাটেন্ড করেছিলাম। আচ্ছা, আমরা ওই দিনের সব সিসিটিভি ফুটেজ চাই। শিওর। বিকাশ, তুমি ওয়েডনেসডের সিসিটিভি ফুটেজটা একটু নিয়ে এসো তো। স্যার, এলিনা তো পুরো সময়টা তার চেয়ারে বসেছিল, আর সেই সময় ও ফোনও ইউজ করেনি। আচ্ছা, আপনার সেলুনে যে সমস্ত ক্লায়েন্টরা আসে তারা কি তাদের ফোনটাকে বাউলের উপর রাখে? ইয়েস স্যার, বাউলে তো সব ফোনে রাখা হয় যতক্ষণ না ওনাদের ট্রিটমেন্ট চলতে থাকে, চেঞ্জিং রুমের পাশে। আর এই ফোন বাউল বা এই চেঞ্জিং রুমের কাছে কে কে যেতে পারে? ক্লায়েন্ট ছাড়া আমি, আমাদের স্টাফদের মধ্যে ক্লিনিং লেডি ওই যেতে পারে। আচ্ছা, আপনাদের ক্লায়েন্টের ইনফরমেশন মানে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো কোথায় লিখে রাখেন? ওই রেজিস্টারটায়। এমনিও রেজিস্টারটা ওপেনই থাকে, যে কেউ দেখতে পারে। যে কেউ দেখতে পারে?
আচ্ছা, আপনার সেলুনে সব মিলিয়ে স্টাফ কতজন আছে, আর ওই দিন এখানে ক্লায়েন্ট কত ছিল? স্যার স্টাফের মধ্যে তো 8-10 জন লোক আছে, কিন্তু ওয়েডনেসডে 4 থেকে 5 জন লোক ছিল। স্যার ফুটেজে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে সময় রাজকে এলিনার ফোন থেকে ফোন করা হয়েছিল ওই সময় চেঞ্জিং রুমের কাছে 3 জন কাস্টমার ছাড়া আর কেউ ছিল না। স্যার এদেরকে ছাড়া কাস্টমারদের মধ্যেও কেউ ওর ফোন ইউজ করতে পারে। আচ্ছা, এই বাকি যে ক্লায়েন্টরা ওখানে ছিল তখন, এদের নাম আপনি জানেন? স্যার এরা তো আমাদের রেগুলার ক্লায়েন্ট, জেনি, সিমোনা আর কুনাল। রবি, হ্যালো, হ্যাঁ আমি অমর বলছি। আমার সপাতনের কাছ থেকে একটা অর্ডার ছিল যেটা আজ ডেলিভারি হওয়ার কথা ছিল। একটা ছোট রিকোয়েস্ট রয়েছে, এটা কি তুমি অন্য একটা অ্যাড্রেসে ডেলিভার করতে পারো? সরি স্যার, পসিবল হবে না। আজকে আমার অনেকগুলো ডেলিভারিজ আছে আর আমার পুরো শিডিউল এদিক ওদিক হয়ে যাবে। আরে না ভাই, বেশি দূরে নয়, আমার বাড়ি থেকে শুধু 5 মিনিট দূরে। স্যার পসিবল হবে না, কারণ এসজে মিলে যে ঘটনা ঘটেছে তারপরে বস আমাদেরকে স্ট্রিক্টলি বলেছেন যে অ্যাড্রেস দেওয়া আছে সেখানেই ডেলিভার করতে। আরে ভাই, এসজি মিলে যা হয়েছে তা সবার সাথে হয় নাকি? আমি তোমাকে মারতে যাবো কেন? আমি একটু অসুবিধার মধ্যে আছি, তাই তোমাকে রিকোয়েস্ট করছি ভাই, ডেলিভারি করে এক্সট্রা কিছু টাকা নিয়ে নিও। দেখো সামনে একটা ওয়্যার হাউস রয়েছে, ওখানেই চলে এসো, আমি তোমার জন্য ওয়েট করছি। ঠিক আছে স্যার, আরো দুটো ডেলিভারি আছে, তারপরে 8 ঘন্টায় আপনার কাছে আসছি। খুব ভালো, চলে এসো। কেউ আমাদের বলবে এখানে ঠিক কি হচ্ছে? আর আমাদের এখানে ডাকা হয়েছে কেন? আরে আমরা করেছিটা কি? এখন আপনাদের কাছে কিছু জিজ্ঞাসা করব একটা মার্ডারের ব্যাপারে। মার্ডার? কোনো মার্ডারের সঙ্গে আমাদের কি সম্পর্ক? আমাদের কি জিজ্ঞাসা করতে চাইছেন? আর আমাদের এসবের মধ্যে কেন ফাঁসাচ্ছেন? ওয়েডনেসডে বুধবার দুপুরে এলিনা নামের একজন মহিলা এখানে বসেছিল, আর তারপরে দুপুরে 1টার সময় ওর ফোন থেকে কেউ কল করেছিল, আর ওই পরে মার্ডার করেছে। একটু এটা দেখো। আলিনা ছাড়া তোমরা 3 জনই ছেলে যারা ফোনের কাছে যেতে পারতে। এবার সত্যি কথা বলে দাও, এলিনার ফোন থেকে ফোনটা কে করেছিল? কি? কিসের কল? কার কল? আমি কারুর ফোনে কেন হাত দিতে যাব? কেউ কেন হাত দেবে? স্যার এরা এমনিতেও শিক্ষিত আর পয়সালা ফ্যামিলিতেই বিলংস করে। যখনই আসে 1-1 ঘন্টায় 10,000 টাকা করে বিল করে। তা সত্যি কথা বলতে কি আমার তো মনে হয় না এরা কিছু সামান্য টাকার জন্য কাউকে খুন করবে। হতে পারে খুন টাকার জন্য করা হয়নি। হ্যাঁ, রাজের সঙ্গে কারো ব্যক্তিগত শত্রুতা ছিল আর আমাদের ডিস্ট্র্যাক্ট করার জন্য চুরি করেছে। স্যার আমি অনলাইন শপিং করি, আর এরাও নিশ্চয়ই অনলাইন শপিং করে। আমরা অন্য কারোর কার্ড থেকে অর্ডার কেন করব স্যার? ঠিক আছে, এখন আপনারা যেতে পারেন, কিন্তু হ্যাঁ আমাদের পারমিশন ছাড়া আপনারা শহর ছেড়ে বাইরে যেতে পারবেন না। প্লিজ আমাদের সাথে একটু কোঅপারেট করুন। স্যার এই 3 জনকে দেখে মনে হচ্ছে না এরা খুন করেছে বলে। যাই হোক, এদের 3 জনের উপর নজর তো রাখতে হবে।
অমর স্যার, আমি শাপাতন থেকে এসেছি, ডেলিভারি বয় স্যার। দেখো যতীন, ভয় পেও না, ঠান্ডা মাথায় ভেবে বলো এক্স্যাক্টলি কি হয়েছিল। স্যার সবকিছু বলে তো দিয়েছি পুলিশকে। একবার আবার বলো, আমরা শুনতে চাইছি। হতে পারে তোমার আরো কিছু মনে পড়তে পারে। আমি ডেলিভারি করতে যাচ্ছিলাম যখন ওই ফোনটা আমার কাছে আসে। উনি আমাকে বললেন যে ডেলিভারিটা বাড়িতে নয়, ওর সামনে এগিয়ে গিয়ে একটা ওয়্যার হাউস আছে, ওখানে করতে হবে। আমি বারণ করেছিলাম কিন্তু উনি শোনেননি। ওখানে গিয়ে দেখি খুব ভয়ঙ্কর একটা জায়গা। মনে হচ্ছিল কিছু একটা গন্ডগোল আছে এখানে। স্যার আমার সাহস হয়নি ভিতরে যাওয়ার, আর আমি দরজা থেকেই ফেরত চলে আসছিলাম। আর ঠিক তখনই কেউ আমার দিকে ছুরিটা ছুড়লো আর আমি ওখান থেকে পালালাম। তুমি কি দেখেছিলে সেই লোকটাকে? না স্যার, আমি নিজের প্রাণটা বাঁচিয়ে ওখান থেকে চলে আসতে পেরেছি। আর আমি পেছন ফিরে দেখিনি স্যার। আওয়াজ তো শুনেছো নিশ্চয়ই ফোনে? যদি আরেকবার শোনো তাহলে চিনতে পারবে তো? হ্যাঁ স্যার, চিনতে পারবো। এই অমরকে ডাকো। আমি কাউকে ফোন করিনি, আর আমি কোনো অর্ডারও করিনি। তাহলে ডেলিভারি বয়কে আমি কেন ফোন করতে যাব? ওই সময় তুমি কোথায় ছিলে? ওই সময় আমি জিমে ছিলাম, আর ওয়ার্কআউট করার সময় আমি কারুর ফোন ধরি না। আর আমাদের সবার ফোন ওই বাইরে ড্রয়ারে থাকে। যতীন, গলা শুনেছ ওই ছেলেটার? কি মনে হয় এই কি সে? না স্যার, ইনি সেই লোকটা নন। আরে ঈশ্বর, ঠিক মনে আছে? স্যার ওর গলার স্বর খুব ভারী প্রকৃতির। এই লোকটা ও হতে পারে না। ঠিক আছে, তুমি যেতে পারো। যদি দরকার পড়ে ডেকে নেব। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের তো মনে হচ্ছিল যে রাজের মার্ডার ব্যক্তিগত শত্রুতার জন্যই হয়েছে, কিন্তু এখানে তো দেখছি অন্য ব্যাপার। টাকার জন্যই খুন করা হয়েছে সেটাও তো বলা যাচ্ছে না। এক্স্যাক্টলি স্যার, কেননা এইবার তো জিনিসপত্র 50,000-এর ছিল। হতে পারে স্যার খুনির খুব টাকার প্রয়োজন, কিংবা মেন্টালি আনস্টেবল। স্যার যদি তাই হয় তাহলে ওই সেলুনের 4 জন তো হবে না, কারণ ওরা তো যথেষ্ট রিচ। ওই 4 জনের ব্যাপারে কি জানতে পেরেছো? ফলো আপ করেছো? হ্যাঁ স্যার, লোকাল পুলিশ ওদের উপর নজর রাখছে। যখন যতীনের সাথে ঘটনা ঘটে তখন সিমোনা আর আলিনা অন্য কোথাও ছিল, আর কুনাল আর জেনির কোনো রকম খোঁজ খবরই ছিল না। সকাল থেকে নিরুদ্দেশ। একটা কাজ করো, ওই জিমে গিয়ে খোঁজ নাও এমন কে আছে যে অমরের ফোন থেকে যতীনকে ফোন করতে পারে। আর পুরবি ওই ছুরিটার ফুল ইনফরমেশন বের করো। এক্সকিউজ মি, এই জিমের ম্যানেজার কে? আরে আপনি তো অলরেডি এতটা ওয়েল বিল, ট্রেনারের জবের জন্য অ্যাপ্লাই করতে এসেছেন নাকি? আপনি থাকতে আমাদের কি প্রয়োজন? সিআইডি, আমরা আপনার থেকে কিছু প্রশ্নের উত্তর চাই মিস্টার হেমন্ত। হেমন্ত হেমন্ত কয়েকদিন ধরে ডি ইউনিসেক্স বা সেলুনে আর এই জিমে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা কমন, মানে কেউ কারো ফোন থেকে অন্য কাউকে ফোন করেছে আর ঠিক তারপরে ওর মার্ডারও হয়ে গেছে। তুমি ডি ইউনিসেক্স অ্যান্ড স্পায়ার নাম শুনেছো? না তো। এই অমর এখানে আসে ওয়ার্কআউট করতে? হ্যাঁ আসে তো। আচ্ছা, কাল বিকেলে 4:30-র সময় অমর কি জিমেই ছিল? স্যার এটা তো আমাকে ওর ট্রেনারের কাছে জিজ্ঞেস করতে হবে। আমি 1 মিনিট ওকে ডাকছি। জয়ন্ত,
জয়ন্ত, এই অমর কাল বিকেল 4:30টার সময় জিমেই ছিল? অমর, হ্যাঁ ওইখানেই ছিল স্যার, আমি ওকে অ্যাটেন্ড করছিলাম। আর সেই সময় ওর ফোনটা ওর কাছে ছিল? ফোন না না স্যার, হেমন্ত স্যারের স্ট্রিক্ট রুল, জিমে নো মোবাইল ফোন। তাহলে তোমরা ফোনগুলো রাখো কোথায় ওই সময়? বাইরে ড্রয়ারে স্যার, সবার ওখানেই থাকে। চলো একটু দেখাবে হেমন্ত, কোথায় ওটা? সমস্ত ফোন একসাথে এক জায়গায়, সেম প্যাটার্ন। কে কে যাওয়া আসা করে এই ড্রয়ারের কাছে? স্যার শুধু আমি আর আমার স্টাফেরা, আর কেউ নয়। স্যার মনে হচ্ছে এই জিমটাতে আর ওই স্যালুনটাতে একটা কমন লিংক আছে। হেমন্ত, তোমার সমস্ত ক্লায়েন্ট আর স্টাফ সবার ডিটেলস চাই আমার, তাড়াতাড়ি। ওকে স্যার। এদের মধ্যে কারো আওয়াজ ম্যাচ করলো? না স্যার। জেনি, কুনাল, হেমন্ত, জয়ন্ত, মালবিকা, খুনি এদের মধ্যেই কেউ হতে পারে, যে কেউ। সে যে জিমেও ছিল আর স্যালনেও। কিন্তু একটা কথা শিওর স্যার, জেনি বা কুনালের মধ্যে কেউ নয়। আমি এদের ক্রেডিট কার্ড, বিল আর ফোন রেকর্ড চেক করেছি, এদের জিমের সাথে কোনো যোগাযোগই নেই। আর না জিমের ট্রেনারের স্যালনের সাথে। কেউ তো হবে না এদের মধ্যে। যে এত কম টাকার জন্য খুন করতে পারে, সে খুব তাড়াতাড়ি এগুলোকে বিক্রি করারও চেষ্টা করবে, যাতে ওর বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকে। যোগেশ, তোমার কি মনে হয়? স্যার এই ল্যাপটপ, ব্রেসলেট, স্টেশনারি জিনিস, এসব তো রোজকার জিনিস, এগুলো খোঁজা খুব কঠিন। আর এই লাফিং বুদ্ধ? লাফিং বুদ্ধ, অ্যান্টিক পিস, এটা খোঁজবার চেষ্টা করতে পারি। চেষ্টা করলে হবে না, খোঁজ নিতে হবে, বুঝেছো? অনেক পুরনো মনে হচ্ছে এই লাফিং বুদ্ধ। কোনো না কোনো জায়গা নিশ্চয়ই আছে যেখানে এই ধরনের স্পেশাল অ্যান্টিক পিসেস কেনা আর বিক্রি করা হয়। একটা জায়গার কথা মনে পড়েছে, আমাকে একটু সময় দিন, আমি একটু পরেই বলে দিচ্ছি। স্যার। হ্যাঁ ঠিক আছে, এখন যাও, কাজে লেগে পড়ো। হ্যাঁ পঙ্কজ, কি পেলি তুই সোশ্যাল মিডিয়ায়? স্যার এরা খুবই বোকা, পার্সোনাল লাইফে সবকিছু লুকিয়ে রাখে আর সোশ্যাল মিডিয়ায় সবকিছু বলে দেয়। এই দেখুন, হেমন্তর পুরো বায়োডেটা। ফ্রিল্যান্স ম্যাসাজার অ্যাট ডি ইউনিসেক্স সেলুন। স্যার ওখানে তো এমন নাটক করছিল যেন ও কিছুই বুঝতে পারছে না। ধরে নিয়ে এসো ওই হেমন্তকে। মিথ্যে কথা বলেছো তুমি আমাদের। তুমি ওই ওখানে ডি ইউনিসেক্স সেলুনে কাজ করতে, আর তুমি ফোন করেছিলে ওখানে ওই এলিনার ফোন থেকে আর এখানে অমরের ফোন থেকে। স্যার স্যার আমি কারোর ফোনে হাতও দিইনি স্যার। হ্যাঁ আমি আপনাকে মিথ্যে কথা বলেছিলাম যাতে আপনি আমাকে সন্দেহ না করেন। স্যার আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। তুমি এখনো মিথ্যে কথা বলছো, এখনো মিথ্যে কথা বলছো তুমি। রাজের উপর ফিজিক্যাল অ্যাসাল্ট হয়েছিল, সেটাও জোরে ফোর্সের সাথে। তুমি তো ভীষণ স্ট্রং না? হ্যাঁ স্যার আমি কাউকে খুন করিনি স্যার। স্যার আসলে ব্যাপারটা হচ্ছে ডি সেলুনে জব তো আমি 6 মাস আগে ছেড়ে দিয়েছিলাম স্যার। তারপর আমি ওদের কারোর সাথে টাচে নেই স্যার, আমি সত্যি কথা বলছি। স্যার এক সেকেন্ড স্যার, এলিনা ওখানে যাওয়া শুরু করেছিল 2 মাস আগে। ও যদি বলে যে 6 মাস ধরে ডি স্যালনে যায়নি, তাহলে এলিনার ফোন পাওয়াটা ওর পক্ষে অসম্ভব।
হ্যাঁ স্যার, ওই দোকানটার বাইরে আমি দাঁড়িয়ে আছি, যেখানে ওই লাফিং বুদ্ধাটা আছে। একটা লম্বা চওড়া বডি বিল্ডার টাইপের ছেলে ছিল, ওই লুজ জামা কাপড় পরেছিল, দাড়ি ফাড়ি রেখেছে, হ্যাঁ, আর চশমাও পরেছিল। গুড জব যোগেশ, ঠিক আছে। স্যার, এই যতীন ক্লিন শেভ এ হতে পারে না। এই হেমন্তর দাঁড়িয়ে আছে আর ও বডি বিল্ডারও। এই মালবিকা এই বডি বিল্ডারও না, এর দাঁড়িয়েও নেই। আমার মনে হচ্ছে এই হেমন্তই স্যার। এই হেমন্তর উপর নজর রাখো। আর বাস একটা জিনিসই বাকি আছে যেটার থেকে আমরা কিছু জানতে পারি, ওই ছুরি। স্যার, আমরা তো এইভাবে অপেক্ষা করতে পারি না। বুঝতে পারছি না যে ওখানে খুনি কিভাবে প্ল্যান করছে। এই যোগেশ আমাদের জন্য যে ছবিটা এঁকেছিল সেটাও কোনো কাজে লাগলো না। এখন ওই খুনিকে ধরতে গেলে আমাদেরও ওর মতো করেই ভাবতে হবে। স্যার, একটা কাজ করা যাক, জিম আর সেলুনে যতগুলো কাস্টমার আছে তাদের সবার লিস্ট বানিয়ে ফেলি। কেন স্যার? দেখো, খুনি ওর প্ল্যান সাকসেস করার জন্যই 2 জায়গার কাস্টমারদের টার্গেট করছে। যদি ওর মতো করে ভাবা যায় তাহলে আবার ওই কাস্টমারদের নামেই কিছু অর্ডার করবে। আর যদি আমরা এই নামের লিস্টগুলো অনলাইন শপিং এর যতগুলো ওয়েবসাইট আছে তাদের সবাইকে দিয়ে দিই, তাহলে যখনই কারোর নামে অর্ডার আসবে আমরা জানতে পারবো। কিন্তু স্যার, যদি খুনি আবার কোনো চুরি করার প্ল্যান নাই করে থাকে তাহলে? করবে, ও আবারও প্ল্যান করবে। 1,50,000-এর জন্য যে একজন সাধারণ মানুষকে যে খুনও করতে পারে, সে লোভে পড়েছে এই সব জিনিসপত্রে, তাই সে দ্বিতীয়বার ভুল করবেই করবে। আর এবার আমরা তৈরি থাকবো ওর জন্য। স্যার, দেখো পঙ্কজ, ওই যে অরুণ, ও সেলুনের ক্লায়েন্ট, অর্ডার এই অরুণই দিয়েছিল। ওকে, একটু পরেই ফোন আসবে, রেডি থেকো। স্যার, আমি একদম রেডি হয়ে বসে আছি। গুড। আর ওর অরিজিনাল অ্যাড্রেসেই যাচ্ছি স্যার। হ্যাঁ, হ্যালো স্যার, আমি ওর বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছি। কি করব? কি করবে মানেটা কি? বাড়ির ভেতর ঢুকে যাও, ডেলিভারি করো। ওকে স্যার। 1 মিনিট হোল্ড করুন তো। মিস্টার অরুণ, আপনার জন্য প্যাকেজ আছে। কি আছে এতে? সেটা তো আপনিই জানেন স্যার, আপনি অর্ডার দিয়েছিলেন। না না, আমি তো অর্ডার করিনি। আপনি অর্ডার দেননি? না। এটা আর ইউ শিওর? হ্যাঁ, আমি শিওর। ঠিক আছে স্যার, আমি এটা রিটার্ন নিয়ে যাচ্ছি। ওকে। পঙ্কজ, এই অরুণ তোমাকে অর্ডার দেয়নি তো? কোনো ব্যাপার না, তুমি চলে এসো। হ্যাঁ, আমরা বোধহয় কোনো ভুল করছি। বললাম তো পুরবি, এর ওপরে কোনো আঙ্গুলের ছাপ পাওয়া যায়নি। তুমি ডবল চেক করেছো? আরে আমি ট্রিপল চেক করেছি, এই নাইফে একটাও ফিঙ্গারপ্রিন্ট নেই। কিন্তু একটা কথা ঠিক পুরবি, একটা কথা ঠিক যে রাজের খুন এই ছুরি দিয়ে হয়েছে, কারণ এই ছুরির ওপর আমরা রাজের রক্তের ট্রেসেস পেয়েছি। রাইট? রাইট। আরো একটা ব্যাপার, এই নাইফটা একটু স্পেশাল, আলাদা। এটাতে যে ডিজাইনগুলো করা আছে না, ভালো করে দেখো। এইটার মধ্যে কিছু সিম্বল মতন রয়েছে। স্যার, এটার কোনো মানে আছে নাকি এমনি? আই হোপ পুরবি এর কিছু একটা মানে আছে, যাতে আমরাও বুঝতে পারি সিম্বলটার মানে কি। স্যার, এই সিম্বলের ভাষা কে বুঝতে পারে? আমি এমন একজন লোককে জানি যে হয়তো এর মানেটা বুঝতে পারবে। এই যে ছুরিটা দেখছেন, এটা কম করে 200 বছরের পুরনো, ঐতিহাসিক নিদর্শন। এটা আপনারা পেলেন কি করে? আমরাও এটাই জানতে চাই স্যার, যেটা এলো কোথা থেকে। দেখে তো এটা রাজস্থানের কোনো বিশেষ রাজঘরানার মনে হচ্ছে। এটা কি করে বুঝলেন আপনি? এই যে সিম্বলটা দেখতে পাচ্ছেন, এটা এইটা সেন্টারে। হ্যাঁ। আর এই কারুকার্য দেখছেন,
এই দেখুন, নিখুঁত শিল্প। এটা সেই সময়কার, দ্যাট ইজ 100%, আই এম শিওর। স্যার স্যার আমি আপনার কম্পিউটারটা ব্যবহার করতে পারি? আরে জিজ্ঞেস করো কি আছে, যাও। স্যার এই ছবিটা তো এই ছুরিরই। এটা তো 10 লাখ টাকা। 10 লাখ টাকা ছুরি কে কেনে? এটা ছুরি নয়, ইটস আ পিস অফ হিস্ট্রি। আর দেখুন, এটার একটা স্পেশাল কভারও নিশ্চয়ই থাকবে। লাখ? এর কভার 60 লাখ টাকা? 60 লাখ কভারের দাম? হ্যাঁ স্যার, স্টোর ম্যানেজারকে ফোন করছি। হ্যালো হ্যালো, আমি পূর্বী বলছি, সিআইডি থেকে। আমি আপনাদের ওয়েবসাইটে একটা অ্যান্টিক ছুরি দেখতে পেয়েছি। এর আইটেম নাম্বার হলো 7117। আপনি বলতে পারবেন কে কিনেছে? ইয়া শো ম্যাম, ওয়েট। আচ্ছা, ওই ছুরিটা তো গত সপ্তাহেই আমাদের এখান থেকে কেউ নিয়েছেন। আর হ্যাঁ, আজকেই তো সেটার কভারের জন্য 4 লাখ টাকা অ্যাডভান্সও করা হয়েছে। ডেলিভারি কবে আছে? আজই। ইনফ্যাক্ট আমাদের যে ডেলিভারি বয় আছে হয়তো পৌঁছে যাবে এক্ষুনি। আচ্ছা, যে এই কভারটা কিনেছে তার নাম আর অ্যাড্রেসটা চাই। আর যে ছেলেটা ডেলিভারি দেবে তার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস। তাড়াতাড়ি। ওকে স্যার, এসএসপি স্যারকে ফোন করতে হবে। আর যেই ডেলিভারি এজেন্ট রয়েছে। আরে এটা আবার কি জায়গা? আমি আবার ভুল জায়গায় চলে এলাম না তো? হ্যাঁ, এটাই তো সেটা মনে হচ্ছে। অ্যাড্রেসটাও তো একটা ফোন করে দেখি। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, আপনি যে অ্যাড্রেসটা দিয়েছিলেন সেখানে পৌঁছে গেছি। হ্যাঁ স্যার, আপনি কোথায় আছেন? হ্যাঁ স্যার, কিন্তু স্যার এখানে তো কেউ নেই, একদম ফাঁকা জায়গা এটা। টিপ ঠিক আছে স্যার, আমি না হয় ভিতরেই যাচ্ছি। মেরো না আমায়, ছেড়ে দাও। কে তুমি? ছেড়ে দাও আমায়। কি করছো কি তোমরা? মেরো না। তাহলে এই পুরো খেলাটাই এই ছুরির কভারের জন্য হচ্ছিল? ক্লান্ত হয়ে গেছিলাম আমি নিজের জীবন নিয়ে, আর আমার এই 50,000 টাকার চাকরি নিয়ে। সমস্ত বড় লোকেদের দেখে রাগে মাথা গরম হতো আমার। রোজই তারা নতুন নতুন জিনিসপত্র কিনত, যেগুলোর ওদের কোনো প্রয়োজনই ছিল না। ওরা দামি দামি জিনিস কিনত আর সেগুলোকে ইউজও করতো না। আর আমার একটা 100 টাকার জিনিস কেনার আগেও 10 বার ভাবতে হতো আমাকে। আমি খুব চেষ্টা করেছি, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কি করতাম? লাইফস্টাইলটাই এরকম ছিল আমার। ডিভোর্স হয়ে গেছিল, হাত থেকে বাড়িটা বেরিয়ে যাচ্ছিল, পাওনাদাররা টাকার জন্য পড়েছিল। এত টেনশনে একমাত্র শপিং করেই আমি একটু রিল্যাক্স হতে পারতাম, কিন্তু কিন্তু টাকাই তো ছিল না আমার কাছে। তাই তুমি তাদেরকে লুট করা শুরু করে দিয়েছিলে যারা অনলাইন শপিং করে, তাই তো? শুধু তাই নয়,
এর মধ্যে তুমি কুনালকে, নিজের বয়ফ্রেন্ডকেও জড়িয়ে নিয়েছিলে। কুনাল এতদিন পর্যন্ত নিজের খরচের জন্য ওর বাবা মার উপরেই ডিপেন্ড করতো, সেই জন্য আমি ওর কাছ থেকে টাকা চাইতে পারতাম না। তাই আমি ওকেও নিজের পার্টনার করে নিই, যাতে ও আমাকে ছেড়ে না চলে যেতে পারে। কিন্তু ওই ছুরিটা তোমাকে ফাঁসিয়ে দিল। ওই ছুরিটা তুমি কিনে তো ফেলেছো, কিন্তু ওর কভারটা কিনতে পারোনি, যেটা 60 লাখ টাকা ছিল। আর সেই টাকা জোগাড় করতে তুমি একের পর এক ডেলিভারি বয়দের খুন করতে শুরু করে দিলে। আজকে ওকেও মারতে চেয়েছিল, যার ছুরির কভার ডেলিভার করার কথা ছিল। আমরা ভেবেছিলাম যে ছুরি আর তার কভারটা বিক্রি করে যে টাকা পাবো তা দিয়ে একটা নতুন পৃথিবী করব। বিক্রি করে? হ্যাঁ, যেভাবে তুমি একজন পুরুষের ছদ্মবেশে ওই লাফিং বুদ্ধ বিক্রি করতে গেছিলে। তুমি তোমার আওয়াজ কি করে বদলালে যখন তুমি যতীনকে ফোন করেছিলে? ভয়েস মডিউলেটর অ্যাপ দিয়ে। আমার মনে হয়েছিল যে এরকম করলে হয়তো পুলিশ আমাকে সন্দেহ করবে না, জয়ন্ত আর হেমন্তকেই সন্দেহ করবে। আর সেই অ্যাপের ব্যবহার করে তুমি রাজকে যে মিলে ডেকেছিলে কি? বড় লোক হওয়ার খুব শখ না তোমার? ও বড় লোক হতে চেয়েছিল, টাকা চাই তার, টাকা। আর সেই জন্য নিরীহ ডেলিভারি বয়দের পেছনে পড়েছিল। একজনকে তো খুনই করে দিয়েছে, একজন তো কোনো রকমে বেঁচে গেছে, আর একজনকে আমরা বাঁচালাম। কি ক্ষতি করেছিল ওরা তোমার? হ্যাঁ বলো, কেন খুন করেছো ওকে? আফসোস হচ্ছে না তোমার কুকর্মের জন্য? আফসোস হচ্ছে, আফসোস হচ্ছে নিজের জীবন নিয়ে। আমি যদি অন্যদের মতো বড় লোক হতাম তাহলে এই সব কিছু করার কোনো প্রয়োজনই পড়তো না আমার। খুন করার জন্য কোনো কারণই সঠিক নয়। আর তুমি যদি টাকার কথাই বলো, তোমার থেকে বেশি প্রয়োজন রাজ আর যতীনের ছিল। আর ওদের কাছেও অনেক সুযোগ ছিল, ওরাও লক্ষ টাকার জিনিসপত্র চুরি করে পালিয়ে যেতে পারতো, কিন্তু ওরা এরকম করেনি, কারণ ওরা পরিশ্রমী ছিল, সৎ ছিল, তোমাদের মতো দাগি ক্রিমিনাল নয়। আজ থেকে শুরু হবে তোমার নতুন জীবনের এক অধ্যায়, জেলের গড়াদের পেছনে। জীবনের প্রতি বিতৃষ্ণা এসে গেছিল না? আর তোমার কোনো চিন্তা নেই, এবার শুধু ভাবতে থাকবে নতুন নতুন ভাবনা, কিভাবে টাকা কামানো যায় অনলাইন শপিং থেকে। আর ততক্ষণে ফাঁসির হুকুম তো হয়েই যাবে। কেন করছেন? সে তো ঠিক আছে, সারা পৃথিবীর লোক জানতে চাইছে মহান জাদুঘরের সাথে আজ আপনি যেটা করেছেন সেটা কি আপনি মল্লিকা দেবীর কথাই করেছেন? কি আজে বাজে কথা বলছেন? না, আসলে বিষয়টা একদমই তা নয়। আর আমার বলাতে কেন, আমি তো ইলিশকে একদম চিনিই না। কিন্তু আমি একটা কথা বলি আপনাকে, যা কিছু ইলিশ করেছে জোরাভারের বিরুদ্ধে, আমি সেটা সম্পূর্ণ সমর্থন করছি। কারণ এরকম ভণ্ড আর জালিয়াত জাদুকরদের সাথে ঠিক এরকমটাই হওয়া উচিত, ওদেরকে ঠিক এইভাবেই এক্সপোজ করে দেওয়া উচিত। তো আমি এতে ইলিশকেই সাপোর্ট করছি। একদম ঠিক বলে। এক মিনিট, আমিও এক বড় জাদুঘর, আর আমি জোর গলায় বলতে পারি জোরাবর কোনো মিথ্যেবাদী নয়। কারণ জাদুকরের কাছে জাদু এক সাধনা, তা সেটা আত্মা দিয়েই হোক বা মনোশক্তি দ্বারা। তাহলে আপনি এটা বলতে চাইছেন যে প্রত্যেক জাদুঘরের সম্পর্ক থাকে আত্মাদের সাথে? হ্যাঁ, তো মল্লিকা দেবী আপনারও কি সম্পর্ক আছে আত্মাদের সাথে? না, আসলে আমার কোনো আত্মাদের সাথে যোগাযোগ নেই। তবে এরকম যারা বলে আত্মাদের সাথে কানেকশন আছে, তারা শুধুমাত্র এইসব সাধারণ মানুষদেরকে ঠকানোর জন্যই এটা বলে থাকে। আপনি কি বলতে চান আমি মিথ্যে জাদুকর? আরে মিথ্যেবাদী তো এই মল্লিকা। জোরাভারের মতো লোকেদের এরকমই হওয়া উচিত। না পেয়ে ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। যা তা বললেই জোরাভার ঢঙ্গি নয়। আরে আপনারা ঝগড়া করবেন না, একে অপরের কথাটা তো শুনুন। ইলেশ, কি হচ্ছে? এ কি হচ্ছে? আরে হাওয়ায় কিভাবে উঠছে? এই চেয়ারটা হাওয়ায় কি করে ভাসছে? ইলেশ বাবু, আপনি ঠিক আছেন তো? কে ওখানে? কে ওখানে? এই ছুরিগুলো হাওয়াতে কিভাবে ভাসছে? এ তো মেরে ফেলবে নাকি? কে ওখানে? ইলেশ বাবু! এখন আমরা ইলেশের বাড়ির সামনে আছি। সবার মনে একটাই প্রশ্ন, যে ইলেশের মৃত্যুতে কি জাদুঘর জোরাবরের হাত আছে? কি এমন হয়েছিল ওই ম্যাজিক শোতে যাতে জাদুঘর জোরাবরকে ইলেশকে খুন করতে হলো? গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি।
দ্য গ্রেটেস্ট ম্যাজিশিয়ান জোরাওয়ার। লেডিস এন্ড জেন্টলম্যান, এবার শক্ত হয়ে বসুন। এখন আমি যে জাদু দেখাতে চলেছি আপনাদের, সেটা বিশ্বের কোনো কোনায় হয়তো আপনারা দেখেনওনি আর শোনেনওনি। 1 মিনিট। এখানে উপস্থিত সব দর্শক 7,000 টাকা দিয়ে টিকিট কেটেছেন আপনার শো দেখবার জন্য। আমি চাই যে আপনি প্রমাণ করুন আপনি সত্যিকারের ম্যাজিক দেখাতে পারেন, নকল কিছু নয়। ওই হ্যালো, তুমি যেই হও না কেন, আমার নাম নীলেশ। সে তুমি যেই হও না কেন, আপনি হবে শোটাকে বন্ধ করতে পারেন না। সিকিউরিটি, বাইরে বের করো ওনাকে। 1 মিনিট, কি এমন ভুল কথা বলেছেন উনি? এখানে আমরা সবাই 7,000 টাকা দিয়ে টিকিট কেটেছি। আমাদের তো এটা জানার অধিকার আছেই যে আপনার জাদু আসল নাকি নকল। মল্লিকা, ফেমাস লেডি ম্যাজিশিয়ান, কিন্তু আমার মতন এত সাফল্য অর্জন করতে পারেনি, তাই এইসব ফালতু কাজ শুরু করে দিয়েছো তুমি। ঈর্ষায় পড়ে কত টাকা দিয়েছো ওকে আমার এই শো বন্ধ করার জন্য? যদি তোমার জাদু সত্যিই আসল হয় তাহলে ভয় কিসের? আমাদের প্রত্যেকের এখানে উত্তর চাই। শুনুন বস, এরা সবাই আমাদেরকে দেখছে, আপনি প্লিজ কিছু করুন। আপনি উত্তরটা দিয়ে দিন প্লিজ, না হলে আমাদের মান সম্মান মাটিতে মিশে যাবে। ঠিক আছে, আমার কোন জাদু দেখতে চাইছেন আপনারা? এক্সকিউজ মি, ওই চেয়ারটা নিয়ে স্টেজে রাখুন তো। হ্যাঁ তো মিস্টার জাদুকর, এই 5 মিনিট আগে একটা চেয়ার আপনি হাওয়ায় তুলেছিলেন। আমি চাই যে আপনি এই চেয়ারটা, হ্যাঁ মানছি এই চেয়ারটা আপনার নয়, তবুও আমি বিশ্বাস করি আপনি এটা পারবেন। এই চেয়ারটাকেও আপনি হাওয়ায় উড়িয়ে দেখান না। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখবো, আমরা দেখতে চাই। দেখান দেখান, এটাও করে দেখান। আরে আপনি কি আদৌ করতে পারবেন নাকি পারবেন না? কি হলো স্যার, চেয়ারটা কি খুব ভারী হয়ে গেল? আমি বলবো কেন হচ্ছে না, কারণ ইনি কোনো জাদুকর নন, একটা ভণ্ড। একটা শব্দ যদি মুখ থেকে বার করিস না, এখানেই জ্যান্ত মতো দেবো তোকে। জাদু দেখাই আমি, জাদু। আর আমার জাদু ওইখানের সঙ্গে যুক্ত, ওই উপরের সঙ্গে, ওই আকাশের সঙ্গে। এখন এই লোকটার নেগেটিভ এনার্জির জন্য আমার আত্মার তপস্যা ভঙ্গ হয়ে গেছে। আজকে আমি আপনাদের কাউকেই আর কোনো জাদু দেখাতে পারবো না। দ্য শো ইজ ডিসমিসড। দ্য শো ইজ ডিসমিসড। আরে ভাই ফ্রেডি, এই মিডিয়ার লোকেদের সামলাও তুমি। একটু সরে যান প্লিজ, সাইড দিন, যেতে দিন প্লিজ। একটু সরে যান। এক্সকিউজ মি, কি জিজ্ঞেস করতে চান? আপনারা নীলেশের প্রতিবেশী? হ্যাঁ স্যার।
আচ্ছা, আপনারা কি জানেন ওর বাড়ি থেকে ও এসেছিল কিংবা বাড়ি থেকে বেরিয়েছিল? না স্যার, আমরা কাউকে দেখিনি। ব্যাস ওই একটা জোরে চিৎকার শুনে আমরা সবাই এখানে ছুটে চলে এসেছি। তাহলে যখন আপনি এখানে এসেছিলেন কাউকে যেতে দেখেছেন? না স্যার। আপনারা প্লিজ এখানেই দাঁড়ান। ফ্রেডি, স্যার ঘরের অবস্থা দেখে মনে হচ্ছে যেন ভূমিকম্প হয়েছে এখানে।